যারা যারা এই ড্রামার প্রথম এবং দ্বিতীয় এপিসোড দেখেছো তারা 19 মিনিটের পর থেকে দেখো। 重新遇见了我的儿子和重孙子。郑经呢？真人秀！别小，不会气我来了！别打了，别打了！太奶奶，您惩罚我。 শেষ পর্যন্ত অপেক্ষার শেষ হলো, আর তোমরা যে ড্রামাটার জন্য অপেক্ষা করছিলে দ্য গ্রেট গ্র্যান্ডমা সিজন 2 চলে এসেছে। এর আগের সিজনটা তোমাদের অনেক পছন্দ হয়েছে, কিন্তু এইবারের গল্পে আরো অনেক সুন্দর কিছু দেখতে পাবো। যদি তোমরা সিজন 1 এনজয় করে থাকো তবে এই সিজনটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা হয়তো ভাবছো সিজন 2 সেখান থেকেই শুরু হয়েছে যেখানে সিজন 1 শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এমনটা নয়। সিজন 2 এর শুরুটা একটু আলাদা। গল্পটা একটা নতুন অ্যাঙ্গেল দিয়ে শুরু হয়। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড লিয়াংকে দেখতে পাই, যার কলেজে আজকের প্রথম দিন ছিল। ইয়াং বাও আর জাও ইয়াং লিয়াংয়ের জন্য গিফট নিয়ে আসে। গিফটের সাথে তারা লিয়াংকে একটা টয় দেয়, যেটা লিয়াংয়ের পছন্দ হয় না। সে বলে, আমি এমন কার চাই না। আর তোমরা কি ভেবেছো এই বাচ্চাদের গিফটটা আমার পছন্দ হবে? এই কথা শোনার পরে সেখানকার সমস্ত লোকেরা অনেক অবাক হচ্ছিল। তারা বলতে থাকে কতটা অবুঝ মেয়ে এ, এত সুন্দর একটা গাড়ি পেয়েছে তবুও এ ঝগড়া করছে। এত কিছু পাওয়ার পরেও এ খুশি হচ্ছে না। মনে হয় ওর প্যারেন্টস ওকে অনেক মাথায় উঠিয়ে রেখেছে। ইয়াং বাও আর জাও ইয়াং মম বলে তার কাছে ক্ষমা চায়। এই কথা শোনার পরে সমস্ত লোকেরা অবাক হয়ে যায়। একটা 80 বছরের বুড়ো একটা ছোট্ট মেয়েকে মম বলছে। এই সমস্ত কিছু আসলে কি চলছে? লিয়াং খুব রেগে সেখান থেকে চলে যায়। যদি তোমাদের মধ্যে কেউ সিজন 1 না দেখে থাকো তবে কনফিউজ হয়েও না। 18 বছরের মেয়ে কিভাবে গ্র্যান্ডমা হয়ে গেল তার জন্য চলো একটু ফ্ল্যাশব্যাকে যায়। একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে অ্যাক্সিডেন্টের কারণে লিয়াং পুনর্জন্ম হয়ে 1955 থেকে 2025-এ চলে এসেছে। যখন তার হুঁশ ফেরে তখন সে দেখতে পায় সে একদম চেঞ্জ হয়ে গিয়েছে, যে কিনা একটা ইয়ং মেয়েতে পরিণত হয়েছে। সে নিজেকে আয়নায় দেখে আর সে বুঝতে পারে তার আত্মা একটা ইয়ং মেয়ের মধ্যে চলে এসেছে। এরপরে কি হয়েছিল তা সিজন 1-এ অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো চলো গল্পের দিকে এগোনো যাক। জাও ইয়াং আর ইয়াং বাও লিয়াং এর পেছনে পেছনে যেতে থাকে। লিয়াং জাও ইয়াংকে বকা দিয়ে বলে, তুমিও ইয়াং বাওয়ের সাথে এই সমস্ত পাগলামিতে তার সাথ দিচ্ছ, গাড়িটা ফিরিয়ে নিয়ে যাও, বুঝতে পেরেছ? তো জাও ইয়াং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তার যেতেই লিয়াং ইয়াং বাওকে জিজ্ঞাসা করে, ইয়ান ইয়াং কোথায় আছে? তখন ইয়াং বাও তাকে বলে, সে তো সকাল সকাল কলেজে রওনা দিয়েছে। আপনার মতো লেজেন্ডারি সায়েন্টিস্টের গ্রেট গ্র্যান্ডসন, সে নিশ্চয়ই বড় কিছু করতে চায়, তাই তো সকাল সকাল কলেজে বেরিয়ে পড়েছে। ইয়ান ইয়াং ভালো কিছু করবে? এটা তো হতেই পারে না। আসলে ইয়ান ইয়াং তো কলেজ বাঙ্ক করে তার বন্ধুদের সাথে মস্তি করছিল। এরপরে সে যখন কলেজে আসে তাকে অনেক বেশি প্রোটোকল দেওয়া হচ্ছিল। তার চামচারা বলছিল, সরে যাও সামনে থেকে, দেখতে পাচ্ছ না স্কুলের সব থেকে ফেমাস সব থেকে হ্যান্ডসাম ইয়ান ইয়াং আসছে। যখন সে আসছিল সমস্ত লোকেরা তাকে রাস্তা দিয়ে দিচ্ছিল। সে অনেক অ্যাটিটিউড দেখিয়ে একটা কোনায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন সেখানে ইয়াও ইয়াও তার জন্য কেক নিয়ে আসে। আগের সিজনে এ তো ইয়ান ইয়াংকে পাত্তাই দিত না, কারণ সে যে ইয়ান ইয়াংকে অনেক গরিব ভাবত। কিন্তু এখন সে যে জানতে পেরেছে সে অনেক বেশি ধনী আর জি ফ্যামিলির গ্রেট গ্র্যান্ডসন, তাই তো সে ইয়ান ইয়াংকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চায়। তাই তো তাকে পটানোর জন্য কেক নিয়ে চলে এসেছে। তাকে কেক দিয়ে বলে, ইয়ান ইয়াং আমি তোমার জন্য ছোট্ট কেকটা নিয়ে এসেছি, প্লিজ এখন তুমি লিয়াংকে পছন্দ করা ছেড়ে দাও। ইয়ান ইয়াং তার উপরে রাগ দেখাতে শুরু করে। ইয়াও ইয়াও বলে, প্রথমে আমি বোকা ছিলাম, আমি যে তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমার চোখ খুলে গিয়েছে, চলো নতুন করে সবকিছু শুরু করি। এই কথা শুনে ইয়ান ইয়াং তার মাথায় মেরে বলে, চল যা এখান থেকে, নতুন করে শুরু, আবার তোর সাথে। এরপরে সে তাকে অনেক খারাপ খারাপ কথা বলে। তখনই সামনে থেকে লিয়াং আসে। তাকে দেখার পরে তারা সবাই দাঁড়িয়ে পড়ে। কলেজে অন্য সময় সে তো বস হয়ে ঘুরতে থাকে, কিন্তু লিয়াং এর সামনে আসলেই তো সে পুরো সাদাসিধে সরল হয়ে যায়। সে তার ফ্রেন্ডদের বলে, লিয়াং চলে এসেছে, এখানে ছুরি চাকু যা কিছু আছে এই সব কিছু নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ো। এমনটা বলে সে লিয়াং এর দিকে এগিয়ে যায়। সে অনেক অ্যাটিটিউড দেখিয়ে তার দিকে যাচ্ছিল, আর ইয়াও ইয়াও তার কথা শুনে খুশি হচ্ছিল। সে বলে, মনে হয় ওদের মধ্যে এইবার মারামারি শুরু হয়ে যাবে, ভালো হবে দুইজনের ব্রেকআপ হয়ে গেলে, তবে তো আমার চান্স বেড়ে যাবে। লিয়াং এবার ভালোই মুশকিলে পড়বে, কিন্তু সে কি করে জানবে ইয়ান ইয়াং লিয়াং এর উপর একটা আঙুল পর্যন্ত তুলতে পারবে না। ইয়ান ইয়াং লিয়াং এর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, ছাতা খুলে লিয়াং এর মাথার উপরে ধরে। তার বন্ধুরা ছুরি দিয়ে ওয়াটারমেলন কাটে। এইভাবে লিয়াং এর অনেক সেবা যত্ন করে আর তাকে অনেক প্রোটোকল দিতে শুরু করে। এমন দৃশ্য দেখে ইয়াও ইয়াও তো পুরো শক হয়ে যায়। ইয়ান ইয়াং তার বন্ধুদের বলে, তোমরা সবাই ভালোভাবে লিয়াং এর সেবা করো, বুঝতে পেরেছো? সে যে তোমাদের বড় সিস্টার,
এরপরে সে মুচকি হেসে লিয়াংয়ের দিকে দেখে। তার মনে হচ্ছিল তার এই ব্যবহারে লিয়াং খুশি আর ইমপ্রেস হয়েছে, কিন্তু লিয়াংয়ের তার দ্বারা করা এইসব চ্যাংড়ামো একেবারেই পছন্দ হয় না। তাই তো সে ইয়ান ইয়াংয়ের কান ধরে বলে, তুমি আবার সেই ফালতু হারকাত করা শুরু করে দিয়েছ। তুমি পড়াশোনার উপর মনোযোগ কেন দিচ্ছ না? আর তুমি ক্লাস অফ কেন করছো? প্রত্যেক দিন এইসব শোবাজি আর ড্রামা করতে থাকো। ইয়ান ইয়াং বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, প্লিজ আমার কান ছেড়ে দাও, আমার খুব যন্ত্রণা হচ্ছে। কিন্তু লিয়াং সেইভাবেই তার কান টানতে থাকে। সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মেয়েরা এই দৃশ্য দেখছিল। তারা বলতে থাকে, স্কুলের সবথেকে হ্যান্ডসাম বয় লিয়াংয়ের সাথে এত ভালো ব্যবহার কেন করে? ওদের দুইজনের মধ্যে কোনো চক্কর চলছে না তো? বাকি সবাই তো এনজয় করছিল। কিন্তু ইয়াও ইয়াওয়ের খুব রাগ হচ্ছিল তাদের দুইজনকে একে অপরের কাছে দেখে। সে ভাবে, এই ভিআইপি প্রোটোকল তো আমার পাওয়ার কথা। তখনই তার মাথায় একটা ভাবনা আসে। হঠাৎই সে তার পেস্ট্রি নিয়ে লিয়াংয়ের দিকে আসে। লিয়াং তাকে দেখে ভাবে, যার এই বডি, সে যে তার বোন। সে সবসময় আমাকে নিচু করার চেষ্টা করে, সবসময় আমাকে অপমান করার চেষ্টা করে। লিয়াং বুঝতে পেরেছিল সে কোন প্ল্যান নিয়ে তার দিকে আসছে। ইয়াও ইয়াও জেনে বুঝে তার কাছে গিয়ে পড়ে যাওয়ার নাটক করে, যাতে লিয়াংয়ের মুখের উপরে এই কেকটা মারতে পারে। কিন্তু ঘটনা উল্টো হয়ে যায়। লিয়াং তার হাত ধরে পেস্ট্রি তার মুখের উপরেই লাগিয়ে দেয় আর তাকে বলে, এখন তুমি খাও এটা। ইয়াও ইয়াও রেগে লাল হয়ে চিৎকার করে বলে, লিয়াং, আমি তোমাকে ছাড়বো না। কিন্তু যখনই সে লিয়াংকে দেখে সে খুব রেগে ওর দিকে তাকিয়েছিল, তখন সে শান্ত হয়ে যায় আর ভাবে, এ যখনই আমাকে এইভাবে দেখে আমি কোনো কিছুই করতে পারি না। ইয়ান ইয়াংয়ের ইয়াও ইয়াওয়ের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। তাই তো সে তাকে অনেক উল্টোপাল্টা শুনিয়ে দেয় আর সে তাকে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি লিয়াংয়ের ধারে কাছেও তোমাকে দেখি তো আমি তোমাকে তুলে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। এখন বেরিয়ে যাও এখান থেকে। লিয়াং এখন পড়াশুনো করবে। এই কথা শুনে ইয়াও ইয়াও বলে, এই টপার হওয়ার অ্যাক্টিং বন্ধ করো। আমি এইবারে ফিজিক্স কম্পিটিশনের লিস্ট চেক করেছি, যেখানে লিয়াংয়ের নাম নেই। ইয়ান ইয়াং তাকে কিছু বলে। তখন সেখানে প্রফেসর সাও চলে আসে। তাকে দেখে সবাই বলে, তাড়াতাড়ি দেখো, প্রফেসর সাও চলে এসেছে। উনি তো ম্যাথ আর ফিজিক্স দুটো বিষয়েই লেজেন্ড। শুনেছি তিনি নাকি এখানে কোনো স্টুডেন্টকে খুঁজতে এসেছেন। ইয়াও ইয়াও বলে, আমি তো এই শহরের প্রথম স্টুডেন্ট যে কিনা ফিজিক্স কম্পিটিশনের জন্য রেজিস্টার করেছে। তারা তো নিশ্চয়ই আমাকে খুঁজতে এসেছে। সে খুশি হয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু প্রফেসর সাও তো তাকে ইগনোর করে লিয়াংয়ের কাছে চলে যায়। আর তার তো মুখের অবস্থা দেখার মতো ছিল। প্রফেসর সাও লিয়াংকে বলে, এইবারের ফিজিক্স কম্পিটিশনে প্রশ্ন তৈরি করার জিম্মেদারি নিয়ে তুমি আমার অনেক বড় সাহায্য করেছো। লিয়াং বলে, কোনো ব্যাপার না, আমিও এটা দেখতে চাই আজকাল স্টুডেন্টদের ফিজিক্সের জ্ঞান কতটা। এমনটা বলে সে প্রফেসর সাওয়ের সাথে যেতে থাকে। ইয়ান ইয়াংও ছাতা নিয়ে তার পিছু পিছু যেতে থাকে। লিয়াং তাকে ঠেলে দিয়ে বলে, তুমি পিছু পিছু কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি নিজের এই বকবাস জিনিসগুলো গুছিয়ে ফেলো আর এখান থেকে যাও। এখন ইয়াং ইয়াংয়ের তো সবার সামনেই ময়ে ময়ে হয়ে গিয়েছে। সে তো আবার ইয়াও ইয়াওয়ের ইনসাল্ট করতে থাকে। আরে রে রে, এটা তো একদম জোরে থাপ্পড় মারার মতো ছিল, তাও এত জোরে যে আওয়াজ এখনো শোনা যাচ্ছে। আমি যদি তোমার জায়গায় হতাম তো কখন এক গ্লাস জলে গিয়ে ডুবে মরে যেতাম। কাউকে তো মুখ দেখানোর মতো অবস্থাতেও নেই তুমি। এই কথা শুনে সমস্ত লোকেরা হাসতে থাকে। ঠিক তখন ইয়ান ইয়াংয়ের কাছে তার ভাইয়ের কল আসে। সে দেশে ফিরে আসছিল। এই কথা শুনে ইয়ান ইয়াং অনেক খুশি হয়। সে বলে, তুমি কি সত্যি সত্যি ফিরে আসছো? ঠিক আছে, আমি তোমাকে পিক করতে আসছি। সে খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ইয়াও ইয়াও এখন নতুন একটা মুরগি পেয়ে গিয়েছে। সে ভাবে ইয়ান ইয়াং না হলেও তার ভাই তো আছে। সে বলে, জি ফ্যামিলির ছোট ছেলে তো বিদেশের টপ ইউনিভার্সিটিতে পড়ছে। সে তো ইয়ান ইয়াংয়ের থেকে অনেক বেশি সাকসেসফুল। যদি আমার সেটিং জি ফ্যামিলির সব থেকে ছোট ছেলের সাথে হয়ে যায় তবে তবুও কি আমি লিয়াংকে হারাতে পারবো না? সে তো দিন দুপুরে ভালোই স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু তার এই স্বপ্ন কি পূরণ হবে? আর প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 你好意思问你干什么啊？ হ্যালো বন্ধুরা, এটা হলো এই ড্রামার দ্বিতীয় এপিসোড। প্রথম এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ইয়াং বাও আর জাও ইয়াং ন্যাশনাল ফিজিক্স সোসাইটির বাইরে লিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল। তারা লিয়াংকে পিক করার জন্য সেখানে এসেছিল। এরপরে লিয়াং সেখানে চলে আসে। ইয়াং বাও বলে, মম, এত সময় ধরে তুমি অনেক মেহনত করেছো তাই না? তাই তো তুমি হয়তো এখন টায়ার্ড হয়ে গিয়েছো। তো লিয়াং বলে, নাম্বার নিয়ে খেলা করা কোনো কষ্টের বিষয় হয় না, না এটা তেমন কোনো মুশকিল কাজ হয়ে থাকে। জাও ইয়াং লিয়াংয়ের জন্য গাড়ির দরজা খুলে দেয়। তখন লিয়াংয়ের নজর কোনো একটা জিনিসের ওপর পড়ে। সে ইয়াং বাওকে বলে, ওটা কি জিনিস দেখো। তো ইয়াং বাও যখন ঘুরে দেখে সে দেখতে পায় সেখানে খুব সুন্দর একটা স্ট্রিট ডগ ছিল। এরপরে তারা দুইজন সেখানে গিয়ে পৌঁছায়।
তাকে দেখার পরে ইয়াং বাউয়ের ছোটবেলার তার কুকুরটার কথা মনে পড়ে যায়, যে কুকুরটা ছোটবেলায় লিয়াং তাকে গিফট করেছিল। এরপরে সে বলে, মম একে তো দেখতে একদম সেই পিনিকনের মতো লাগছে, কিন্তু পিনিকন তো অনেক বছর আগে মারা গিয়েছে। মম একে আমি আমার কাছে রাখতে চাই আর আমি এর খেয়াল রাখতে চাই। তো লিয়াং বলে, কি জানি, এ হয়তো সত্যিই পিনিকন, তোমার সাথে দেখা করার জন্য হয়তো আবার একবার ফিরে এসেছে, তাই তো এইবার তোমাকে এর খেয়াল ভালো করে রাখতে হবে। তুমি কি ভালোভাবে এর খেয়াল রাখতে পারবে? ইয়াং বাও ইমোশনাল হয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি একে আমার বাচ্চার মতো করে লালন পালন করব আর একে অনেক সুস্থ সবল করে তুলবো, যাতে সব সময় আমার সাথে থাকতে পারে আর কখনোই আমাকে ছেড়ে না যায়। জাও ইয়াং তাদের কথা শুনে পুরো তো অবাক হয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবে, এই কুকুরটাও তো আমার থেকে অনেক সিনিয়র, এখন আমার কি একেও সম্মান দিতে হবে? ইয়াং বাও বলে, যখন এ আমার জীবনে ছিল তখন তুমি জন্ম হওনি। এরপরে সে কুকুরটাকে তুলতে শুরু করে। তো লিয়াং তাকে থামিয়ে বলে, ইয়াং বাও এখন তোমার বয়স হয়েছে আর তোমার ইমিউনিটি কমে গেছে, যত সময় না ডগকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাকে কোলে নেওয়া তোমার জন্য রিস্কের হয়ে যাবে। এমনটা বলে সে সেই ডগটাকে তুলতে শুরু করে। এসব দেখে জাও ইয়াং সামনে চলে আসে আর বলে, আমি তুলছি, যাতে গ্রেট গ্র্যান্ডমার হাত নোংরা না হয়ে যায়। এরপরে খুব ভালোবেসে কুকুরটাকে কোলে তুলে সে গাড়িতে বসছিল। তখন দুটো মেয়ে তাকে দেখতে পায় আর বলে, আরে ও তো জি গ্রুপের সিও তাই না? দেখো একটা স্ট্রিট ডগকে বাঁচাচ্ছে, দেখো সে কতটা কেয়ারিং। এরপরে তারা জাও ইয়াংয়ের ফটো তুলে ইন্টারনেটে পোস্ট করে দেয়, যা কিনা কয়েক মিনিটের মধ্যে অনেক ভাইরাল হয়ে যায়। সমস্ত লোকেরা জাও ইয়াংয়ের সম্পর্কে বলতে থাকে, জি ফ্যামিলির বড় ছেলে শুধু যে হ্যান্ডসাম তাই না, সে মনের দিক থেকেও অনেক ভালো। এসব কিছু দেখে ইয়াং বাও তো একদম রেগে ফায়ার হয়ে যাচ্ছিল আর সে বলতে থাকে, পিনিকন ওই চালাক লোকের থেকে দূরে থাকবে, কি জানি ওর খারাপ অভ্যেসগুলো তোমার মধ্যে না চলে আসে। এই কথা শুনে জাও ইয়াং বলে, গ্র্যান্ডপা এসব তুমি আমাকে বলছো? ইয়াং বাও বলে, হ্যাঁ জাও ইয়াং, আমি তোমাকে বলছি, আমার মনে হয় তোমার মধ্যে একটু বেশি চালাকি বিদ্যা রয়েছে। জাও ইয়াং অবাক হয়ে বলে, কেমন চালাকি? লিয়াংও বলে, তুমি কি বলতে চাইছো? পরিষ্কার কথা হলো, তোমার গ্রেট গ্র্যান্ডমা পিনিকনকে প্রথমে দেখেছিল, কিন্তু হট সার্চে কার নাম এসেছে? তোমার নাম। দেখো একটু, তুমি যদি ওই ডগটাকে আজকে না ওঠাতে তবে আজকের হট সার্চে তোমার গ্রেট গ্র্যান্ডমার নাম হতো। জাও ইয়াং বলে, আমি তো শুধুমাত্র হেল্প করছিলাম। তো ইয়াং বাও বলে, এখন তুমি আর কি সাফাই দিচ্ছ? তুমি এই সমস্ত কিছু জেনে বুঝেই করেছো। এই কথা শুনে জাও ইয়াং ফার্স্ট্রেট হয়ে যাচ্ছিল। ইয়াং বাও বলতে থাকে, তোমার গ্রেট গ্র্যান্ডমা কয়েকদিন আগে একটা টেলিশোতে ডেবিউ করেছে আর এখন তো তার কেরিয়ার উপরে যাচ্ছিল, তার অনেক ফ্যানদের দরকার রয়েছে, আর তুমি কি করছো? তুমি তার সাথে কম্পিটিশন করতে শুরু করে দিয়েছো শুধুমাত্র হট সার্চে আসার জন্য। তুমি ভাইরাল হতে চাইছো, এত বড় জি গ্রুপের সিও করে দেওয়ার পরেও তোমার শান্তি হয়নি। লিয়াং জাও ইয়াং এর সাথ দেয় আর ইয়াং বাওকে বলে, এ জেনে বুঝে কিছুই করেনি, তো বাচ্চাদের মতো এইভাবে ঝামেলা করো না। আর এই কথা শুনে ইয়াং বাও বলতে থাকে, মম তুমি আমাকে এমনটা কিভাবে বলতে পারো যে কিনা আমি জেদ করছি, ভুল তো ও করেছে, তুমি ওকে কেন বকা দিচ্ছ না? সব শুনে ইয়াং বাও বলে, তুমি যদি এত বেশি নালিশ করতে থাকো, পরের বার তোমাকে সাথে নিয়ে আমি আর কোথাও যাব না। এই কথা শোনার পরে ইয়াং বাও একদম চুপ। লিয়াং এর সামনে তো তার কিছুই চলে না, তা দেখে জাও ইয়াং হাসতে থাকে। তো ইয়াং বাও বলে, হাসছো কেন, গাড়ি চালাও। তখনই তার কাছে ইয়ান ইয়াং এর কল আসে। সে বলতে থাকে, গ্র্যান্ডপা আমি ভাইকে ঘরে ফিরিয়ে এনেছি। তো লিয়াং বলে, কি, আমার আরো একটা গ্র্যান্ডসন আছে। এরপরে তিনজন ঘরে পৌঁছে যায়। শাওয়ের ডগটা অনেক পছন্দ হয়, সে ডগের সাথে খেলতে শুরু করে। তখনই সামনে থেকে একটা সাপ আসছিল। লিয়াং তা দেখে ফেলেছিল আর তাকে দূরে সরে যেতে বলছিল, কিন্তু সাপটা শাওয়ের অনেক কাছে ছিল, তাই তো সে নড়াচড়া করতে পারছিল না, নড়লে সাপটা হয়তো তাকে কামড় দিতে পারে। সে খুব ভয় পেয়েছিল সাপ তার উপর অ্যাটাক করে দিত তার আগেই একটা ছেলে এসে অনেক স্টাইল দেখিয়ে সাপটাকে ধরে একটা ব্যাগের মধ্যে ভরে দেয়। সে যে শাওয়ের জীবন বাঁচিয়েছিল। এরপরে সে শাওয়ের কাছে এসে বলে, সবকিছু ঠিক আছে, ভয় পেও না, আমি তো আছি তাই না? লিয়াং তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে অনেকটা তার মৃত হাজবেন্ডের মতো ছিল। সে ভাবতে থাকে, এই ইয়ং ছেলেটার পার্সোনালিটি কিছুটা আমার হাজবেন্ডের মতো, এ কি আসলে সেই হতে পারে? আসলে এই ছেলেটা কে সেটা তো আমরা পরে জানতে পারবো। জাও ইয়াংও সেখানে চলে এসেছিল আর তার মেয়ে শাওই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জাও ইয়াং শাওইর জন্য অনেক বেশি চিন্তা করছিল আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ঘরের মধ্যে সাপ কিভাবে আসলো। এরপরে সে অ্যাসিস্ট্যান্টকে অনেক বকা দেয় আর শাওইকে চেকআপের জন্য হসপিটালে নিয়ে যায়। লিয়াং মনে করছিল এই ছেলেটা হয়তো তার গ্র্যান্ডসন, তাই তো সে বলে, থ্যাংক গড সিং ইউ শাওইকে বাঁচিয়ে নিয়েছে। তখন ইয়াং বাও তাকে বলে,
সেই ছেলেটা আসলে সিং ইউ নয়, আসলে সে তার ন্যানি ফিং ইউর ছেলে। তার নাম হলো জিং চুহান। সে এখানে বাগানের কাজ করতে এসেছে। লিয়াং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর সে ভাবতে থাকে এই ছেলেটা জি ফ্যামিলির কেউ না। তবে জানি না কেন তাকে দেখার পরে অদ্ভুতভাবে তাকে নিজেদের কেউ মনে হচ্ছে। এ কি আসলে সত্যি ফিং ইউর ছেলে নাকি সে জি ফ্যামিলির কেউ, সেটা আমরা পরে জানতে পারবো। তখনই ইয়ান ইয়াং চলে আসে আর বলে সে সিং ইউকে ঘরে নিয়ে এসেছে। তো ইয়াং বাও আর লিয়াং ভেতরে চলে যায় আর তার সাথে দেখা করে, যে কিনা তার ফেক সার্টিফিকেট আর ডিগ্রি দেখিয়ে সবাইকে ইমপ্রেস করছিল। সে বলতে থাকে গ্র্যান্ডপা, আমি সবার ভরসা রেখেছি আর আমি আমার গ্রেট গ্র্যান্ডমার কলেজ থেকেই গ্র্যাজুয়েট হয়ে এসেছি। ইয়াং বাও তো ডিগ্রি দেখে অনেক বেশি খুশি হচ্ছিল আর ইয়ান ইয়াংকে কথা শোনাচ্ছিল। তাকে বলে দেখো কিছু শেখো এর কাছ থেকে। এরপরে সে ফ্যাং ইউকে বলে তুমি এত বছর বিদেশে থেকে সিং ইউর অনেক ভালো খেয়াল রেখেছ, তুমি অনেক ভালো কাজ করেছ। অদ্ভুত বিষয় হলো ফ্যাং ইউ সিং ইউর কাজে এত বেশি খুশি কেন হচ্ছিল, এটা একটু ভাবার বিষয় ছিল। লিয়াং চুপচাপ তাদের কথা শুনছিল। ইয়াং বাও সিং ইউকে বলে তুমি অনেক মেহনত করেছ। সিং ইউ একটু অবাক হয়ে বলে কেমন মেহনত? পড়াশুনো তো আমার জন্য অনেক কমন বিষয়। লিয়াং সঙ্গে সঙ্গেই তার মিথ্যেটা ধরে ফেলে আর সে বলতে থাকে তোমার কষ্ট হবে কি করে, কারণ এই সমস্ত ডিগ্রি তো ফেক। এই কথা শোনার পরে তো ইয়াং বাও ঝটকা খায়। সিং ইউ রেগে লিয়াংকে হুমকি দিতে থাকে। সে তাকে বলতে থাকে তুমি আসলে কে? তুমি কি নতুন কোনো চাকর? বেশি উল্টো পাল্টা বললে তোমাকে মুখ দেখানোর অবস্থায় রাখবো না। ইয়ান ইয়াং তাকে চুপ করার জন্য ইশারা করতে থাকে। সে তাকে বলতে থাকে আরে ভাই তুই চুপ করে যা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখনই ইয়াং বাও তাকে বকা দেয় আর বলে কি সব ফালতু কথা বলছো। আর বলতেই চলেছিল লিয়াং আসলে তার গ্রেট গ্র্যান্ডমা, কিন্তু লিয়াং চোখ দিয়ে ইশারা করে মানা করে দেয়। এরপরে লিয়াং সবাইকে ডিগ্রির সিক্রেট বলতে থাকে। আসল ডিগ্রিতে লাইট সেন্সিটিভ 5 কালার চেঞ্জিং ডিজাইন হয়ে থাকে, যা কিনা লাইট পড়তেই পরিবর্তন হয়ে যায়। তোমার সার্টিফিকেট তো একেবারেই ফেক, তোমার তো ভালো একটা ফেক সার্টিফিকেট কেনার যোগ্যতা নেই। এই কথা শুনে ইয়ান ইয়াং আর ইয়াং বাও ডিগ্রিটাকে ভালো করে দেখতে থাকে। সিং ইউ খুব রেগে গিয়ে বলতে থাকে ফালতু কথা বন্ধ করো, তুমি হয়তো সেই ইউনিভার্সিটিতে কখনোই যাওনি। ইয়ান ইয়াং তাকে শান্ত হতে বলে, কিন্তু যখনই সে লিয়াংকে দেখে সে তাকে খুব রেগে দেখছিল, তখন সে বলে ভাই লিয়াং এর মতো মেয়েদের সাথে একটু সম্মান দিয়ে ভালোভাবে কথা বলতে হয়। সিং ইউ বলতে থাকে কোন অধিকারে? তো লিয়াং বলতে থাকে ইয়াং বাওয়ের জীবন আমি বাঁচিয়েছি, তো বলো আমার অধিকার আছে কি নেই তোমাদের নিয়ে কথা বলার? তো ফেং ই বলে ইনি সে যে কিনা মিস্টার জি এর জীবন বাঁচিয়েছিল। এর মানে তো এমনটা নয় যে আপনি আমাদের ইয়ং মাস্টারের ওপর দোষারোপ করবেন। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন ফেক সার্টিফিকেটের বিষয়টা সামনে এসেছিল। লিয়াং ছিল যে কিনা ইউনিভার্সিটির লোকেদের অ্যাডভাইস দিয়েছিল। সে কতটা পাওয়ারফুল আর ইউনিক ছিল যে ইউনিভার্সিটির লোকেরা তার কথা মেনে নিয়েছিল। বর্তমানে ইয়াং বাও বলে আমার লিয়াং এর ওপরে সম্পূর্ণ ভরসা আছে আর আমি এখন একজনকে পাঠাচ্ছি তোমার গ্রাজুয়েশনের সত্যিটা জানার জন্য। তখন সিং ইউ বলে না এমনটা করার দরকার নেই প্লিজ। ফাইনালি সে মেনে নেয় সে মিথ্যে কথা বলেছে। সে বলতে থাকে গ্র্যান্ডপা আমাকে মজবুরিতে পড়ে মিথ্যে কথা বলতে হয়েছে। তো ইয়াং বাও খুব রেগে তাকে বলতে থাকে এ তো বিরাট খারাপ বিষয়, তুমি তো মিথ্যে বলতেও শিখে গিয়েছো। তুমি একটু তোমার ভাইদের দেখো, তোমার বড় ভাই জাও ইয়াং যে বিদেশে পড়াশোনা করছিল এবং নিজের খরচ নিজে বহন করছিল, আর দ্বিতীয় ভাই নিজের মেহনতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়েছে, নিজের ক্ষমতায় কিছু একটা করে দেখিয়েছে। আর এই যে ছোট ভাই এর কথা তো বলার দরকার নেই। এই কথা শুনে ইয়ান ইয়াং বলে গ্র্যান্ডপা এমনটা বলো না প্লিজ, আমি তো কয়েক বছর ধরে স্কুলে সবার মনে ছেয়ে আছি আর এই সমস্ত কিছু আমি নিজের দমে করেছি আর আমি নিজের হাতে নিজের দুনিয়া বানিয়েছি। এই কথা শুনে ইয়ান বাও তাকে থাপ্পড় মেরে দেয়। সে বলে তোমার লজ্জা করছে না এইসব কিছু বলতে? এরপরে সে সিং ইউকে বলে 4 বছর পর্যন্ত তুমি বিদেশে ছিলে আর প্রত্যেক মাসে 2-3 লাখ করে আমি তোমার কাছে পাঠিয়েছি। এই কথা শুনে ইয়ান ইয়াং শক হয়ে বলে কি বলছো 2-3 লাখ? আর আমি তো এখানে খাবার খাওয়ার জন্য টাকা পেতাম না। ইয়ান বাও বলে তুই আমার থেকে দূরে যা। এরপরে সিং ইউকে বলতে থাকে আমার মনে হচ্ছিল তুমি ছোট, তোমার যাতে কোনো অসুবিধা না হয় তাই তো আমি তোমাকে এত টাকা পাঠিয়েছিলাম আর এত ভালোবাসার এমনভাবে প্রতিদান দিলে তুমি আমাকে, আজকের পর থেকে আমি তোমাকে 1 পয়সাও দেব না। এমনটা বলে খুব রেগে সে তাকে মারতে যাচ্ছিল। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আগের পর্বে আমরা দেখেছিলাম ফিং ইউ তার ফেক সার্টিফিকেট দিয়ে সবাইকে ইমপ্রেস করছিল, তা লিয়াং সঙ্গে সঙ্গে ধরে ফেলেছিল আর সে না চেয়েও সে মেনে নিয়েছিল আসলে সে মিথ্যে বলেছিল। তো ইয়াং বাও খুব রেগে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু লিয়াং তাকে থামিয়ে দেয়। সে বলে তুমি তো সব বিষয়েই খুব রেগে যাও। এক্সপার্টরা বলে বেশি রাগ করা লোকেরা বেশি দিন বাঁচে না, উপরে গিয়ে একটু রেস্ট করে নাও। এই কথা শুনে ইয়াং বাও শান্ত হয়ে যায়। তখন সিং ইউ তাকে বলে তুমি আসলে কে আর তুমি এমনটা বলার অধিকার কোথা থেকে পাও? তুমি নিজেকে কি ভাবো?
তুমি কি মনে করো গ্র্যান্ডপা তোমার কথা শুনে নেবে? তখন ইয়াংবাও বলে ঠিক আছে, আমি রেস্ট করতে যাচ্ছি। এই বিষয় দেখে সিংইউ আর ফ্যাঙ্গি দুইজনে তো খুব চিন্তায় পড়ে যায়। একটা ছোট্ট মেয়ে এত পাওয়ারফুল কিভাবে হয়ে গেল? যার কথা শুনে গ্র্যান্ডপা চুপচাপ উপরে চলে গেল। লিয়াং সিংইউর দিকে খুব রেগে তাকাতে তাকাতে সেখান থেকে চলে যায়। তো তার তাকানো দেখে সিংইউ অনেক ভয় পেয়ে যায়। সে বলতে থাকে এই মেয়েটা তাকানো এত ভয়ানক ছিল, সে আমার দিকে এমনভাবে তাকালো, ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল। ফ্যাঙ্গি বলে আমি বুঝতে পারছি না, যে লোকটি 10টা কোম্পানি সামলাতো তার কথা শুনে সে এমনভাবে চলে গেল যেন সে একটা ছোট বাচ্চা। পরের দিন সকালে লিয়াং আর ইয়াংবাও একসাথে এক্সারসাইজ করছিল। তখন তারা দেখে ফ্যাঙ্গি তার ছেলেকে অনেক বকাবকি করছিল। সে বলছিল তুমি এখান থেকে চলে যাও নিচের গ্রামে। জিংচুয়ান বলে আমি মিস্টার জি কে কথা দিয়েছি কিছুদিনের মধ্যে ফুল লাগিয়ে দেব আর এখান থেকে চলে যাব। ফ্যাঙ্গি বলে মিস্টার জি এর কথা বলে আমার উপর জোর করার চেষ্টা করো না, আমার কথা শোনো আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তখন ইয়াংবাও তাদের কাছে যায়, তাকে থামায় কারণ সে তার কাজে অনেক বেশি ইমপ্রেস হয়েছিল। এছাড়াও সে যে সাউহির প্রাণ বাঁচিয়েছিল, তাই তো সে বলে এ এখানে থেকে কাজ করবে। কিন্তু ফ্যাঙ্গি বলতে থাকে এ এখানে থেকে কি এমন কাজ করবে? এ যেহেতু গ্রামে থাকতো তাই এর এখন গ্রামে গিয়ে থাকা উচিত, শহরে থাকা ওর জন্য ঠিক হবে না। তখন লিয়াং বলে আমরা যদি জিংচুয়ানকে কোনো কারণ ছাড়াই বের করে দেই তবে লোকেরা আমাদের কি ভাববে? সবাই ভাববে যে জি খানদান তার কাজের লোকেদের উপর জুলুম করে। তার কথা শুনে জিংচুয়ান ধন্যবাদ জানায়। তখন ইয়াংবাও বলে ফ্যাঙ্গি তুমি জিনচুয়াংয়ের সাথে একটু ভালো ব্যবহার করো, সে যে তোমার নিজের ছেলে। এমনটা বলার পরে সে চুয়ানের সাথে ভেতরে চলে যায়। ফ্যাঙ্গি অনেক ভয় পেয়েছিল আর সে চাইছিল না জিংচুয়ান আসলে এখানে থাকুক। নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন রহস্য ছিল যেটা সে কাউকেই জানতে দিতে চায় না। এরপর সেও দৌড়ে ভেতরে চলে যায়। এরপরে লিয়াং অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে ফ্যাঙ্গি কি তার ছেলের সাথে সবসময় এমন ব্যবহার করে? তোমার কি মনে হয় ফ্যাঙ্গি আর তার ছেলের মধ্যে সম্পর্কটা কেমন? অ্যাসিস্ট্যান্ট বলে আসলে ফ্যাঙ্গি তার ছেলের সাথে ভালো ব্যবহার করে না। আসলে সে এত বছর ধরে ছোট সাহেব সিংগুর সাথে বিদেশে ছিল, সে জিংচুয়ানের কোনোদিন খবর পর্যন্ত নেয়নি, এমনকি সে একবারও ফোন কল করেনি। এমনিতেও জিংচুয়ান খুব সরল একটা ছেলে, তার অবস্থা দেখে খুব খারাপ লাগে। এই কথা শুনে লিয়াং একটু অবাক হয়ে বলে নিজের ছেলেকে ভুলে যাওয়া আর লোকের ছেলেকে এত ভালোবাসা, তুমি যদি তার জায়গায় হতে তবে কি তুমি এমনটা করতে পারতে? এই কথা শোনার পরে অ্যাসিস্ট্যান্ট নিজেও চিন্তায় পড়ে যায় আর তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। ওদিকে সাউই হল ঘরে পিনিকনের সাথে খেলা করছিল, এর ফলে সিংইউর ঘুম নষ্ট হয়ে যায়। সে বাইরে এসে সাউইকে বলে তুমি এত চিৎকার কেন করছো? তুমি কি জানো না আমি এখন ঘুমোচ্ছিলাম? সাউই বলে আঙ্কেল 12টা বেজে গিয়েছে, এখন তো লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে। এই কথা শুনে সিংইউ অনেক রেগে গিয়ে বলে একে তো তুমি আমার ঘুম খারাপ করে দিয়েছো, তার উপরে আবার মুখে মুখে তর্ক করছো, তোমার সাহস কি করে হলো আমার সাথে তর্ক করার? এমনটা বলার পরে সে গ্লাস তুলে টেবিল থেকে তার দিকে ছুঁড়ে মারে। এর আগে সেই গ্লাসটা গিয়ে সাউইর গায়ে লাগতো। ঠিক সেই মুহূর্তে জিনচুয়ান তার সামনে এসে পড়ে। সে সাউইকে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু তার হাত কেটে গিয়েছিল। সে সিংহিউকে বলছিল একটু শান্ত হয়ে যাও, এ যে ছোট বাচ্চা, এর যদি চোট লেগে যায় তো? সিংহিউ তার কাছে গিয়ে বলে তুমি একজন চাকর আর তুমি আমাকে শেখাবে আমি কি করব আর না করব। এই কথা বলার পরে সে তাকে থাপ্পড় মারে। জিংচুয়ান ভাঙা গ্লাসের টুকরোর উপরে পড়ে যায় এবং তার হাতে কাঁচের টুকরোগুলো ঢুকে যায় আর সে আরও বেশি আহত হয়। চিৎকার শুনে ফ্যাঙ্গি সেখানে দৌড়ে দৌড়ে আসে। সিংইউ তাকে বলে নানি তুমি তো একদম সঠিক সময়ে চলে এসেছো, আমি তোমার ছেলেকে মারছি, তোমার কোনো প্রবলেম নেই তো? ফ্যাঙ্গি জিনচুয়ানের দিকে একটু তাকায় যে কিনা অনেক কষ্টে ছিল, তবুও তার নিজের ছেলের প্রতি কোনো রকম দয়ামায়া হয় না। সে মুচকি হেসে বলে ছোট সাহেব আপনার যা মনে হয় একে শাস্তি দিতে পারেন, মনে করে নেবেন আপনি আমার তরফ থেকে ওকে একটু শাসন করছেন। যদি এর মধ্যে আপনার থেকেও অর্ধেক বুদ্ধি থাকতো তবে আমার এত কষ্ট করতেই হতো না। ফিঙ্গিও বলে শুনেছো তুমি, তোমার মা বলেছে আমি তোমাকে মারতে পারি যত খুশি। সাউহি বলে ছাড়ো একে। সিংহিউ তাকে বলে তুমি এখান থেকে দূরে যাও। জিনচুয়ান তার চোখে চোখ রেখে যখন দেখছিল তখন সিংহিউ বলে তুমি আমাকে কিভাবে দেখছো? আমার দিকে এইভাবে তাকানোর সাহস কি করে হলো তোমার? আজকের আমি তোমাকে বলবো এই ঘরে একজন কুকুরের মতো কিভাবে বেঁচে থাকা যায়। সে খুব রেগে তার মাথার উপরে কিছু একটা দিয়ে মারতেই চলেছিল। ঠিক সেই মুহূর্তে লিয়াং সেখানে চলে আসে, তার হাত ধরে তাকে থামায় আর বলে তুমি কি সত্যিই জি পরিবারের ছেলে? তুমি তো জি পরিবারের ছেলে হওয়ারই যোগ্য না। লিয়াং তার হাত এত জোরে ধরেছিল যে তার খুব যন্ত্রণা হচ্ছিল। ফ্যাঙ্গি লিয়াংকে বলছিল এ জি খানদানের ছেলে, তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি ছোট ইয়াং মাস্টারকে মারছো? তো লিয়াং বলে জি পরিবারের সবকিছু আমার মর্জিতে চলে। তার রাগান্বিত চোখ দেখে ফ্যাঙ্গি ভয়ে নিচে পড়ে যায়। তখন লিয়াং অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি সাউইকে নিয়ে যাও, আমি এই সিংহিউকে ভালোভাবে উচিত শিক্ষা দিতে চাই। এরপরে সে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। ফ্যাঙ্গি দৌড়ে বাইরে চলে যায় যাতে কাউকে ডেকে আনতে পারে।
আর সে সিংইউকে বাঁচাতে পারে। সিংইউ তাকে বলে, তুমি হয়তো ভাগ্যক্রমে গ্র্যান্ডপায়ের জীবন বাঁচিয়েছিলে, তাই তুমি হয়তো নিজেকে ভাবছো তুমি অনেক বড় কেউ হবে। আজকের আমি তোমাকে তোমার সঠিক জায়গাটা দেখিয়ে দেব। এমনটা বলে সে টেবিল উঠিয়ে লিয়াংকে মারতেই চলেছিল, কিন্তু জিংচুয়ান তাদের মাঝে চলে আসে আর সিংইউকে থামিয়ে লিয়াংকে বাঁচিয়ে নেয়। আর সিংইউকে বলে, সব কিছু আমার জন্য হয়েছে, যদি কিছু বলার থাকে তবে আমাকে বলো, আমাদের মাঝে লিয়াংকে টেনে এনো না। লিয়াং তার দিকে দেখে ভাবতে থাকে, জিংচুয়ানকে যতই দেখছি তত ভালো লাগছে। আর তাকে দেখার পরে যেন নিজেদেরকেও মনে হচ্ছে, তার মনে হচ্ছিল জিনচুয়ানের মধ্যে যেন আসল জি ফ্যামিলির রক্ত রয়েছে। এরপর সে সিংইউর কাছে যায় আর তাকে বলে, জি ফ্যামিলি সবসময় সম্মান পেয়েছে আর সবসময় সম্মানীয় লোক হিসাবে সবার কাছে সম্মান পেয়েছে আমাদের পরিবার। আমাদের পরিবারের লোকেরা সবাইকে সম্মান দিতে পারে আর সবার সাথে ভালোভাবে চলতে পারে, কিন্তু তোমার মধ্যে জি ফ্যামিলির ভালো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। জি ফ্যামিলিতে তোমার মতো নির্লজ্জ কিভাবে জন্ম নিল? লিয়াং এই কথাগুলো এত ভয়ানকভাবে বলছিল যে ভয়ে সিংইউ নিচে পড়ে যায়। লিয়াং বলে, জিনচুয়ানের কাছে এখনই ক্ষমা চাও। সিংইউ বলতে থাকে, মোটেই না, তুমি চাইছো আমি একজন চাকরের কাছে ক্ষমা চাই? তুমি কি স্বপ্ন দেখছো? এমনটা বলে সে সেখান থেকে যেতে থাকে। তো লিয়াং তার বুকের উপরে পা তুলে বলতে থাকে, এই মুহূর্তে তার কাছে ক্ষমা চাও। সিংইউ সেখান থেকে ওঠার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মতে সেখান থেকে উঠতেই পারছিল না। সে ভাবছিল, আমি কেন উঠতে পারছি না? এই মেয়েটা কি আসলে মার্শাল আর্ট জানে? তখনই ফ্যাঙ্গি জাও ইয়াংকে নিয়ে সেখানে চলে আসে আর তাকে বলতে থাকে, বড় সাহেব তাড়াতাড়ি কিছু একটা করো, আর না হলে সে তো ছোট সাহেবকে মেরেই ফেলবে। তখন লিয়াং বলে, জাও ইয়াং তুমি কি বলতে চাইছো? তো জাও ইয়াং বলে, লিয়াং যেমনটা বলবে তেমনটাই হবে। ফ্যাঙ্গি অবাক হয়ে বলে, সে তোমার ছোট ভাই আর তুমি ওই বাইরের মেয়েটার সাথ দিচ্ছ? তো জাও ইয়াং বলে, ফ্যাঙ্গি তুমি অনেক বছর ধরে জি খানদানের দেখাশোনা করেছো, কিন্তু তুমি লিয়াংয়ের বিরুদ্ধে যদি দ্বিতীয়বার কোনো কথা বলো তবে জি পরিবার না ভেবে চিন্তেই তোমাকে এখান থেকে বের করে দেবে। সিংইউ বলতে থাকে, ভাই তুমি এর মেয়েটার সাথ কেন দিচ্ছ? তুমি তো আগে সব কিছুতেই আমার সাথ দিতে। লিয়াং তাকে ছেড়ে দেয় আর সে গিয়ে বসে পড়ে। ফ্যাঙ্গি দৌড়ে সিংইউর কাছে চলে যায়। তার তো নিজের ছেলের থেকেও বেশি সিংইউর চিন্তা ছিল। এমনটা দেখে তো খুব অদ্ভুত লাগছিল। লিয়াং বলছিল, 10 সেকেন্ডের মধ্যে ক্ষমা চাও, না হলে আমি ইয়াং বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো কেমন নালায়েকদের লালন পালন করেছো। আর এখানেই 3 নম্বর এপিসোড শেষ হয়ে যায়।